আকবর হোসেন, আপনি একটু বলবেন যে সেটা হচ্ছে যে ২৪ পরবর্তী যে রাজনৈতিক যে পরিপক্কতার আশা আমরা করেছিলাম, একটা পরিপক্ক রাজনীতি আমরা পাবো, সেই জায়গাটা আর এখন যেটা প্রাপ্তি বলল, অনেক পার্থক্য। যে নাগরিকদের সর্বনিম্ন যে অধিকার, নিরাপত্তা, সেই নিরাপত্তাই এখন শঙ্কার মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সমাজে নানা রকম ঘটনা ঘটছে। এই জায়গাটা কেন এমন হইল? ওই জায়গাটা থেকে বেরিয়ে আসার কি আসলে উপায়টা কি? আসলে এটা হচ্ছে কি, আপনি কোন কনটেক্সটে বিষয়টাকে বিবেচনা করবেন। ধরুন, আমি যদি এটাকে একটা সামাজিক কনটেক্সটে দেখি, তাহলে এটার একটা উত্তর। আচ্ছা। আর যদি এটাকে আমি রাজনৈতিক কনটেক্সটে দেখি, তাহলে সেটার আরেকটা উত্তর। এখন মূলত বিষয় হচ্ছে যে ৫ই আগস্টের পরে এখানে রাজনীতি এবং সমাজ দুটো মিলেমিশে একাকার হয়ে যা তৈরি হয়েছে, সে উত্তরটাই আমরা এখন দিব, বা সে উত্তরটাই আমরা খুঁজছি। এখন একটা দেশে যখন বড় আকারের গণ অভ্যুত্থান হয়, তখন সেখানে কিছু সিচুয়েশন তৈরি হয়। যেমন আপনি দেখবেন যে পৃথিবীর যে জায়গাগুলোতে, যে দেশগুলোতে একটা বড় আকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন হয়েছে, সেখানে কিন্তু এই যে একটা অস্থিতিশীল পরিবেশ বা অস্থিতিশীল পরিস্থিতি, এটা দীর্ঘ সময় ধরে বজায় থাকে। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, আমি কিন্তু কোনো কিছুকে ডিফেন্ড করছি না। আমি বলছেন মানে শ্রীলঙ্কা, নেপালের উদাহরণ কি টানা যায়? তারা কি এত বেশি সময় নিল? শুনুন, আচ্ছা, শ্রীলঙ্কার জনসংখ্যা কত, নেপালের জনসংখ্যা কত, বাংলাদেশের জনসংখ্যা কিন্তু 180 মিলিয়ন, আমাদের ভোটারই হচ্ছে 12 কোটি। আচ্ছা, যাই হোক, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের যে প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানটা হয়েছে, এই দেশে কিন্তু 4 দিন বা 3 দিন কোনো সরকার ছিল না, তাই না? এবং দীর্ঘ সময় ধরে, প্রায় 15-20 দিন ধরে থানাগুলো খালি ছিল, তাই না? আমরা কিন্তু দেখেছি, আমি তো তখন সাংবাদিকতাই করতাম, থানায় থানায় ঘুরেছি বিভিন্ন জায়গায়, যে কেউ ছিল না। আচ্ছা, বিভিন্ন প্রতিষ্ঠান একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গেছে। চিফ জাস্টিসের খোঁজ পাওয়া যাচ্ছে না, বাইতুল মোকাররম মসজিদের ইমামের খোঁজ পাওয়া যাচ্ছে না, বিভিন্ন জায়গায় মেম্বার চেয়ারম্যানরা নাই, তাদেরকে তো কেউ তাড়িয়ে দেয়নি, তারা নিজেরাই চলে গেছে। তারা মনে করেছে যে আমরা আর যা করেছি অতীতে, আমরা মনে হয় আর এখানে থাকতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে ওই অবস্থা থেকে একটা সরকারকে রিবিল্ড করতে এটা কিন্তু সময় লেগেছে এবং সময় লাগছে। এখন মোদ্দা কথা হচ্ছে যে আপনি হয়তো অনেক বিষয় নিয়ে আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এটা হলো না কেন, এটা হয় নাই কেন, এটা আরও ভালো হতে পারতো। অফকোর্স পরিস্থিতি আরও ভালো হতে পারতো, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে হয় নাই কেন? হয় নাই বলতে, আমরা এখন একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের মধ্যে আছি। আপনি খেয়াল করবেন যে ক্ষমতায় আছে কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু সেই ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু কোনো পলিটিক্যাল ফুটিং নাই, তাই না? এই সরকারে তো কোনো রাজনৈতিক দল নাই। আচ্ছা, তো রাজনৈতিক দল কারা? এক্সিস্টিং যারা রাজনৈতিক দলগুলো আছে, তারাই তো এই গভর্নমেন্টকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছে, তাই না? এই পর্যন্ত এনেছে। এবং আজকের এই মুহূর্ত পর্যন্ত এই গভর্নমেন্টকে সাপোর্ট করছে কারা? বিএনপি বলুন, জামায়াতে ইসলামী বলুন, বা অন্যান্য রাজনৈতিক দলগুলোই তো সাপোর্ট করছে। তাদের যদি এই সাপোর্টটা না থাকতো, তাহলে তো এই গভর্নমেন্ট ফাংশন করতে পারতো না। আজকে যদি এই রাজনৈতিক দলগুলো বলে যে আমরা এই সরকারকে মানি না, তাহলে কি এই সরকার এক্সিস্ট করতে পারবে? পারবে না। সো কেন তাহলে আমরা এই পলিটিক্যাল পার্টিগুলো এই গভর্নমেন্টকে সাপোর্ট করছে, বা এই গভর্নমেন্টও কী করার চেষ্টা করছে? গভর্নমেন্টও রিয়েলাইজ করছে। আমরাও মানে যে লেভেলে কথাবার্তাগুলো বলি, আপনারাও জানেন যে আমাদের সামনে এখন একটাই মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতার হস্তান্তর। এবং আমি মনে করি বাংলাদেশে যদি আপনি শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ক্ষমতার হস্তান্তর না করতে পারেন, এই দেশে কোনো কিছুই অগ্রগতি হবে না। আপনি অনেক প্রসঙ্গ, এবং এই সরকারের কিন্তু এখন এই মুহূর্তে সংস্কার তো ছিল যতটুকু ছিল, এই মুহূর্তে কিন্তু সরকারের একমাত্র এজেন্ডা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে, মানে জনগণের পছন্দের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। প্রশ্ন হচ্ছে, তাই বলে কি যা কিছু হচ্ছে এগুলো কি ইগনোর করা যাবে? ব্যাপারটা কিন্তু তা না। এখন যেটা বলছি যে একটা এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন, দেখুন অনেক কিছু পাওয়ার পকেটস তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, অনেক পাওয়ার পকেটস তৈরি হয়েছে। এখানে ধরেন পুলিশ অনেক ক্ষেত্রে ফাংশনাল না, সেনাবাহিনী রাস্তায় আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে। প্রতিদিন আমি কালকে দেখলাম যে বেসরকারি শিক্ষকরা, প্রাইমারির যারা এমপিওভুক্ত নন, তারা তাদের আন্দোলনের জন্য প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ করে আন্দোলন তো কয়েকশো আন্দোলন হয়েছে। আপনি বলছেন যে আমি দেখব যে সরকারের ইন্টেনশনটা কি। সরকারের ইন্টেনশনটা কি এরকম যে আচ্ছা ঠিক আছে, সরকার পরিকল্পিতভাবে বা তাদের কোনো গেইন করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করাচ্ছে কিনা, যেটা আমরা আগে দেখতাম যে একটা নির্বাচন যখন আসতো
তখন সরকার নিজেই একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এমন একটা সিচুয়েশন তৈরি করত যাতে করে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে একটা বিরূপ ধারণা তৈরি হয়। নির্বাচন নিয়ে একটু বিরতির পরে কথা আমি আসলে কনটেক্সটটা বললাম, কিন্তু আমরা সবাই এক্সপেক্ট করি যে এই ধরনের ঘটনা একটাও ঘটবে না, নট এ সিঙ্গেল ইনসিডেন্ট। কিন্তু আমরা যে কনটেক্সটে কথাটা বলছি, আমরা কিন্তু ভাবছি যে এটা একটা আইডিয়াল সোসাইটি, আইডিয়াল কান্ট্রি, কিন্তু এটা কিন্তু একটা আইডিয়াল কান্ট্রি না। তাহলে এটা কি কান্ট্রি? আমি একটু আমার বন্ধু তাহলে কি কান্ট্রি এটা? আকবর হোসেন বুদ্ধিজীবী, আমার খুব ভালো বন্ধু, ভালো সাংবাদিক। বিষয়টা হলো যে সরকারের অ্যাডহক প্ল্যানিং নিয়ে ত্রুটি আছে। ও যেটা বলল যে এই সরকারের অনেক কিছু করার নাই, এটা সরকার চাইলে কি না করতে পারে, যেমন যেটা না করার কথা সেগুলো তো করছে। বন্দর লিস্ট দেওয়া, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছে, সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। হ্যাঁ, একটা চুক্তি হচ্ছে যে চুক্তি জনসমক্ষে প্রকাশ করার মতো কোনো প্রকাশ করা যাবে না এমন হ্যাঁ ইয়ে আছে। তো কথা হচ্ছে যে সরকার যদি চায়, এই যে রাজনৈতিক দলগুলোর গণভোট এটা সেটা নিয়েও তো নানান রকম বিরোধিতা ছিল, কিন্তু সরকার যেটা চাইছে ঠিক সেটাই তারা এক্সিকিউট করেছে। আমি মনে করি যে এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, অর্থাৎ এই সরকারটা তো হতে পারতো একটা আইডিয়াল সরকার। এক্স্যাক্টলি বলছি আইডিয়াল সরকার না, কেননা কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের শক্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কেননা তাদের ভোট দেখতে হয়। সেটাই, এই সরকারের তো আর ভোট দেখতে হয় না, তাদের তো কোনো দল নেই, যে কোনো সেই ক্ষেত্রে তারা এমন সংস্কার করতে পারতো যে এই রাষ্ট্র হবে সবার। খুবই খারাপ শোনায়, কিন্তু আমি বলি, একজন বাউল কিংবা রাস্তায় যে অন্যভাবে স্রষ্টাকে ডাকে, সে তো মসজিদে যেয়ে কাউকে হামলা করছে না, কিন্তু একজন বাউল যে স্রষ্টাকে অন্যভাবে পেতে চাচ্ছে তার আত্মিকভাবে, তার উপরে কেন আমি হামলা করব? এই কালচারটা পরিবর্তন করাই তো একটা বড় সংস্কার ছিল, সেটা হয় নাই কেন?